একজন বাবা যে নিজের ছেলের শেষ মুহূর্তেও তার পাশে থাকতে পারেনি, একজন মা যে প্রতিদিন নিজেকে দোষ দেয় তার সন্তানের মৃত্যুর জন্য, আর একটি ছোট্ট মেয়ে যে এখনো বিশ্বাস করে একদিন তার পরিবারটা আবার আগের মতো হয়ে যাবে। আজকের গল্পটা এমন এক পরিবারের যাদের জীবনে এক ভয়াবহ দুর্ঘটনায় চিরতরে বদলে গিয়েছিল। গল্পের শেষটা শুধু আপনাকে শুধু আবেগপ্রবণই করবে না, বরং পরিবার নামক শব্দটার মূল্যও নতুন করে অনুভব করাবে। তাই ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আপনার পরিবারকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটি একটি লাইক দিন, আর এমন হৃদয়স্পর্শী মুভি এক্সপ্লেন পেতে নিয়মিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। মুভি শুরু হয় জং নামের এক মধ্যবয়স্ক মানুষকে দিয়ে। বহু বছর পর সে নিজের দেশে কোরিয়ায় ফিরছে। তার চোখে মুখে ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ স্পষ্ট। মনে হচ্ছিল সে শুধু দেশে নয়, ফিরে যাচ্ছে এমন কিছু কাছের মানুষের কাছে যাদের কাছ থেকে সময় তাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। প্লেন থেকে নেমেই সে একটি ঠিকানায় চলে আসে। দরজায় নক করে বারবার সুন নামের একজনকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। অথচ ঘরের ভেতরে ছিল সুন। কোনো এক অজানা কারণে সে দরজা খুলতে চায় না, এমনকি নিজের মেয়ে ইসুলকেও চুপ করে থাকতে বলে। জং তার মেয়ের জন্য একটি সুন্দর টেডি বিয়ার নিয়ে এসেছিল, কিন্তু যাকে এতদিন ধরে দেখার জন্য অপেক্ষা করছে সে ছোট্ট মেয়েটি তাকে চিনতে পারছে না। মেয়ের চোখে সে একজন অপরিচিত মানুষ। বিষণ্ণ মন নিয়ে জং সেখান থেকে চলে আসে। এরপর নিজের বোনকে ফোন করে, তুমি কি আমাকে সঠিক ঠিকানায় দিয়েছিলে? ওখানে তো মনে হলো কেউ নেই। এরপর সে তার বোন জাংশনের বাড়িতে চলে আসে। বিদেশ থেকে সবার জন্য উপহার নিয়ে এসেছে, কিন্তু সুনকে যতবার ফোন করা হয় সে কোনো কল রিসিভ করে না। তখন জাংশুং তার ভাইকে বলে, শেষবার যখন তুমি নিজের মেয়েকে দেখেছিলে তখন সে ছিল একটা শিশু। এত বছর পর হঠাৎ সামনে দাঁড়ালে সে তোমাকে কিভাবে চিনবে? এই কথাগুলো শুনে জং চুপ হয়ে যায়। অন্যদিকে সুন প্রতিদিনের মতো আরেকটি নির্ঘুম রাত পার করছিল। তার চোখে ঘুম নেই, আছে শুধু এক বেদনাদায়ক স্মৃতি, যেটা তাকে প্রতিদিন ভেতর থেকে ভেঙে দেয়। পরদিন সকালে ছোট্ট ইসুল নিজের ভাত রান্না করে মাকে ঘুম থেকে ডাকছে। এত অল্প বয়সে সংসারের অনেক দায়িত্বই যেন তার কাঁধে এসে পড়েছে। অন্যদিকে জং তার বোনকে জিজ্ঞেস করে, আমাদের পুরনো বাড়িটার কি হয়েছে? সুং এখন ভাড়া বাসায় থাকে কেন? জাংশুক দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, 3 বছর আগের ঋণের টাকা পরিশোধ করতেও বাড়িটা বিক্রি করে দিয়েছিল। জং অবাক হয়ে জিজ্ঞেস করে, ঋণগ্রস্ত হলো কিভাবে? জাংশুক উত্তর দেয়, তোমার ছেলের জন্য। এই কথা শুনে জং কিছুটা থমকে যায়। তার বোন আবার বলে, তোমার ছেলের মামলার উকিলের খরচ চালাতে গিয়ে সবকিছু বিক্রি করতে হয়েছে। এরপর তারা দুজনে ইসুলের স্কুলে চলে আসে। স্কুল ছুটির সময় আশেপাশে অসংখ্য বাচ্চা। এত ভিড়ের মধ্যে জং নিজের মেয়েকেই চিনতে পারে না, কারণ শেষবার যখন সে মেয়েকে দেখেছিল তখন সে ছিল একদম ছোট্ট শিশু। কিছুক্ষণের পরে ইসুল সামনে আসে, কিন্তু বাবাকে দেখে তার মুখে ভয় এর ছাপ ফুটে ওঠে, কারণ আগের রাতে এই লোকটি তাদের বাড়িতে দরজায় এসে দাঁড়িয়েছিল। তখন জাংশুং ইসুলকে বলে, ইসুল, উনি তোমার বাবা, এতদিন বিদেশ ছিলেন। জং ধীরে ধীরে মেয়ের দিকে এগিয়ে যায়, কিন্তু ইসুল ভয়ে আরো কয়েক কদম পেছনে সরে যায়। সেই মুহূর্তে একজন বাবার হৃদয় যে কতটা ভেঙে যেতে পারে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবু সে হাল ছাড়ে না। মেয়ের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, তাকে নিয়ে যায় একটি খেলনার দোকানে। সেখানে সারি সারি দামি খেলনা সাজানো ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় ইসুল সেগুলোর কোনোটাই চায় না। সে শুধু কয়েকটা সাধারণ স্টিকার বেছে নেয়। বুঝতে পারে তার মেয়েটা অন্য বাচ্চাদের মতো নয়, হয়তো জীবনে তাকে অনেক দ্রুত বড় করে দিয়েছে। এরপর ইসুল তাদের নিজের বাসায় নিয়ে আসে। সেখানে এসে দেখা যায় সে খুব সাবধানে দরজার পাসওয়ার্ড দিচ্ছে, এমনভাবে দিচ্ছে যেন কেউ দেখতে না পায়। এই দৃশ্য দেখে জংয়ের বুকটা হঠাৎ কেঁপে ওঠে। নিজের মেয়ে তাকে বিশ্বাস করতে পারছে না, নিজের বাবাকে সে এখন একজন অপরিচিত মানুষ হিসেবেই দেখে। তখন জং ঘরে না ঢুকে ইসুলকে বলে, আজ যাই, কাল আবার তোমাকে দেখতে আসবো। কথাটা বলেও তার কণ্ঠে লুকিয়েছিল এক গভীর কষ্ট। এরপর সে সোজা চলে যায় তার সুনের কর্মস্থলে। জংকে সেখানে দেখে সে স্পষ্টই বিরক্ত হয়ে যায়। জং বাইরে দাঁড়িয়ে ফোন করে সুন সরাসরি জানিয়ে দেয়, আমি তোমার সাথে দেখা করতে চাই না। এদিকে জংয়ের চোখে তখন একটাই প্রশ্ন, এত বছর পরে কি সত্যিই আর কোনো সুযোগ নেই সবকিছু ঠিক করার? আগের দিন সুন স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল সে জংয়ের সাথে দেখা করতে চায় না, কিন্তু এত সহজে হার মানার মানুষ জং নয়, কারণ সে জানে বছরের পর বছর দূরে থাকার কত একদিনে মুছে ফেলা সম্ভব নয়। তাই পরদিন আবারও সে চলে আসে ইসুলের স্কুলে। এবার আশ্চর্যজনকভাবে ইসুল তাকে দেখে ভয় পায় না, বরং ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে। জং নিজের ব্যাগ থেকে সেই টেডি বিয়ারটা বের করে বলে, এটা তোমার জন্য এনেছিলাম। কিছুক্ষণ দ্বিধা থাকার পর ইসুল অবশেষে উপহারটা গ্রহণ করলো। ছোট্ট একটা মুহূর্ত, কিন্তু জংয়ের কাছে এটা যেন অনেক বড় প্রাপ্তি। এরপর সে মেয়েকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়।
খাবার আসার পর ইসুল চুপচাপ বসে থাকে। জং জিজ্ঞেস করে, কি হলো, খাবার পছন্দ হয়নি? ইসুল মাথা নেড়ে বলে, পছন্দ হয়েছে, কিন্তু আমি অর্ধেকটা বাড়ি নিয়ে যেতে পারি। জং অবাক হয়ে কারণ জানতে চায়। তখন ইসুল বলে, আমার ভাই সুহের জন্য। কথাটা শুনে জং কয়েক সেকেন্ড চুপ করে থাকে। তারপর স্টাফকে ডেকে বলে, এমন আরেকটা খাবার প্যাক করে দিন। এরপর মেয়ের দিকে তাকিয়ে বলে, এটা তুমি পুরোটাই খেতে পারো, তোমার ভাইয়ের জন্য আলাদা নিয়ে যাব। কথাটা শুনে ইসুলের মুখে ছোট্ট একটা হাসি ফুটে ওঠে। সে খুশি মনে পুরো খাবার শেষ করে। খাওয়া শেষ করে তারা দুজনে বাড়ির দিকে রওনা দেয়। এবার বাড়ি ফিরে ইসুল আর পাসওয়ার্ড লুকিয়ে দেয় না, বরং বাবার সামনেই দরজা খুলে। ছোট্ট এই পরিবর্তনটা জংয়ের চোখ এড়ায় না। ধীরে ধীরে মেয়েটা তাকে বিশ্বাস করতে শুরু করেছে। ঠিক তখন পাশের বাসার জুন নামের একটি ছেলে ব্যাগ রেখে পার্কে খেলতে চলে যায়। ইসুলও তার সাথে খেলতে বেরিয়ে পড়ে। আর সেই সুযোগে জীবনে প্রথমবারের মতো জং ঘরের ভেতর প্রবেশ করে। ঘরের প্রতিটি জিনিস খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। দেয়ালও ঝুলানো পারিবারিক ছবি, টেবিলের উপর রাখা ছোটখাটো জিনিস, সবকিছুই যেন তাকে হারিয়ে যাওয়ার সময়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। হঠাৎ তার নজর যায় একটি বন্ধ দরজার দিকে। ঘরের সব রুম খোলা থাকলেও শুধু ওই রুমটি বন্ধ ছিল। কৌতূহলবশত সে দরজা খুলে ভেতরে ঢুকে, আর ঢুকেই যেন তার পৃথিবী থমকে যায়। রুমটা ছিল তার ছেলে সুহুর। সেখানে এখনো সাজানো রয়েছে স্কুল ইউনিফর্ম, বইপত্র, দেয়ালে টাঙানো ছবি, সবকিছু আগের মতোই রয়েছে। মনে হচ্ছিল সুহু বুঝি এই দরজা খুলে ভেতরে ঢুকবে। এই দৃশ্য দেখে জং ভেতরে ভেঙে পড়ল। চোখ দিয়ে অজরে পানি পড়তে থাকে, কারণ 3 বছর আগে তার ছেলে মারা গিয়েছিল, আর সেই ভয়াবহ খবর শোনার পরেও সে দেশে ফিরতে পারেনি। এবং এটাই সেই কারণ যার জন্য সু আজও তাকে ক্ষমা করতে পারেনি। এরপর গল্পে জানা যায় সেই ভয়ঙ্কর সত্যতা। সুহুর মৃত্যু হয়েছিল এক মর্মান্তিক ফেরি দুর্ঘটনায়, যে দুর্ঘটনা প্রায় 300-এরও বেশি যাত্রী প্রাণ হারিয়েছিল, আর তাদের বেশিরভাগই ছিল স্কুলের শিক্ষার্থী। দুর্ঘটনার পর পুরো দেশ ক্ষোভে ফেটে পড়েছিল। মানুষ বিশ্বাস করত সরকারের গাফিলতি আর উদ্ধার কাজে বিলম্বের কারণে এতগুলো প্রাণ হারাতে হয়েছে। অনেক পরিবার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে। তাদের মধ্যে একজন ছিল সুন। নিজের সন্তানের সঠিক বিচার পাওয়ার আশায় বছরের পর বছর মামলা চালিয়ে গেছে সে। এমনকি সেই লড়াই চালাতে গিয়ে নিজের বাড়িটাও বিক্রি করতে বাধ্য হয়েছে। এদিকে বাড়িতে জং বিভিন্ন ছোটখাটো কাজ করতে শুরু করে। কোথাও লাইট নষ্ট হলে সেটা ঠিক করে, কোথাও কিছু ভাঙা থাকলে মেরামত করে। হয়তো সে বুঝতে পেরেছে হারিয়ে যাওয়ার সময় ফিরিয়ে আনা যায় না, কিন্তু অন্তত এখন থেকে পরিবারের পাশে থাকা যায়। সন্ধ্যার দিকে সুন বাড়ি ফিরে, আর ঘরে জংকে দেখে প্রচণ্ড রেগে যায়। ঠিক তখনই পাশের বাসার এক মহিলা এসে ইসুলকে ডিনারে নিয়ে যায়। ফলে ঘরে শুধু জং আর সুন রয়ে যায়। কয়েক মুহূর্ত নীরব থাকার পর সুন একটি কাগজ বের করে। তারপর ঠান্ডা গলায় বলে, এতে সাইন করে দাও। জং কাগজটার দিকে তাকিয়ে বুঝতে পারে এটা ডিভোর্স পেপার। সুন চোখের পানি লুকিয়ে বলে, যখন আমাদের তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখন তুমি ছিলে না। সুহুকে হারিয়েছি, সবকিছু হারিয়েছি, তাই এখন তোমাকে আর আমার জীবনে দরকার নেই। কথাগুলো শুনে জংয়ের বুকটা মোচড় দিয়ে ওঠে, কিন্তু নিজের পক্ষেও কিছু বলতে পারে না, কারণ সত্যি বলতে সে নিজেও জানে না এত বড় শূন্যতার জন্য কিভাবে ক্ষমা চাইতে হয়। এদিকে পাশের বাসায় খাবার সময় এক মহিলা ইসুলকে জিজ্ঞেস করে, তোমাদের ঘরের ওই লোকটা কে? ইসুল সহজভাবে উত্তর দেয়, উনি আমার বাবা, এতদিন বিদেশ ছিলেন। কথাটা শুনে মহিলা বিস্মিত হয়ে যায়, কারণ গত 2 বছরে এই প্রথম সে জানতে পারল সুনের একজন স্বামী আছে। আর এখানে আমরা বুঝতে পারি জং পরিবারের কাছে থেকেই নয়, তাদের পুরো জীবন থেকেই হারিয়ে গিয়েছিল। পরদিন স্কুল ছুটির পর জং ইসুলকে নিয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই তাদের সামনে হাজির হয় পাশের বাসার সেই মহিলা। তার সাথে ছিলেন মিস্টার লি নামের একজন ব্যক্তি। লোকটি এমন একটি সংগঠন পরিচালনা করে যারা ফেরি দুর্ঘটনায় সন্তান হারানো পরিবারগুলো পাশে দাঁড়ায়। তার মৃত শিশুদের জন্মদিনে বিশেষ মেমোরিয়াল অনুষ্ঠানের আয়োজন করে। আমাদের সুহুর জন্মদিনও খুব শীঘ্রই আসছে, আপনারা কি তার জন্য কিছু করতে পারবেন? মিস্টার লি হাসি মুখে রাজি হয়ে যান, তবে তিনি জানান অনুষ্ঠানটি সুন্দরভাবে সাজাতে হলে সুহুকে নিয়ে অনেক তথ্য জানতে হবে, কারণ তিনি তার জীবনের গল্প নিয়ে একটি ছোট্ট ডকুমেন্টারি তৈরি করতে চান। কিন্তু সমস্যা হলো জং নিজের ছেলের ব্যাপারে তেমন কিছুই বলতে পারে না। সে শুধু বলে জন্মের সময় সে অন্য বাচ্চাদের তুলনায় অনেক বড় ছিল আর খুব কম কথা বলতো। মিস্টার লি কিছুক্ষণ চুপ করে থাকেন। একজন বাবা হিসেবে নিজের ছেলের ব্যাপারে এত কম জানে, বিষয়টা তার কাছে অদ্ভুত লাগে। এরপর তিনি বলেন, সুহুর কিছু ছবি লাগবে। ঠিক তখনই ইসুল এগিয়ে এসে বলে, আমার সাথে আসুন। সে সবাইকে নিয়ে যায় সুহুর রুমে। তারপর একটি পুরনো অ্যালবাম বের করে।
যেখানে ছোটবেলা থেকে শুরু করে সুহুর অসংখ্য ছবি সাজানো ছিল। ছবিগুলো দেখতে দেখতে জংয়ের বুকের ভেতরটা আরও ভারী হয়ে ওঠে। পরদিন জং ইসুলের স্কুলে, সেখানে সব বাচ্চায় তাদের বাবা মা অভিভাবকের সঙ্গে এসেছে। টিচার সবাইকে নিয়ে নদীর ধারে যায়, কিন্তু নদী দেখে ইসুল অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে সামনে যেতে চায় না, বরং ভয়ে পিছিয়ে যেতে থাকে। জং মেয়েকে শান্ত করার চেষ্টা করে, কুলে করে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ইসুল হঠাৎ করে কান্না করতে শুরু করে দেয়, এতটাই ভয় পেয়ে যায় যে সে তাকে আর জোর করা সম্ভব হয় না। অবশেষে জং তাকে নিয়ে ফিরে আসে। বাড়ি ফেরার পথে ইসুল হঠাৎ বলে ওঠে, মাকে বলবেন না আমি খেতেছিলাম। জং মৃদু এসে উত্তর দেয়, প্রমিস। এই ছোট্ট কথাটার মধ্যে প্রথমবারের মতো বাবা মেয়ের সম্পর্কের উষ্ণতা অনুভব করা যায়। কিছুক্ষণ পর তারা বাসার সামনে পৌঁছায়। সে সময় সুন নিচে নেমে ময়লা ফেলতে। জং ইসুলকে ঘরে যেতে বলে আর নিজে সুনের হাত থেকে ময়লার ব্যাগগুলো নিয়ে নেয়। এরপর চারপাশে ডাস্টবিন খুঁজতে থাকে। এই দৃশ্য দেখে সুন কিছুটা অবাক হয়, কারণ এতদিন পর এই মানুষটাকে সে প্রথমবার পরিবারের জন্য ছোট্ট ছোট কাজ করতে দেখেছে। সেদিন রাতে জং বলে, কয়েকদিন আগে মিস্টার লি এসেছিলেন, সুহর জন্মদিনে তার একটা মেমোরিয়াল অনুষ্ঠান করতে চাই। কথাটা শুনে সুনের মুখের ভাবটা বদলে যায়। সে সরাসরি বলে, আমি চাই না, আর এসবের মধ্যে যেতে চায় না, আমি শুধু শান্তিতে থাকতে চাই। জং আর কিছু বলে না, কারণ সে জানে একজন মা কখনো সন্তানের মৃত্যু বলতে পারে না। দ্রুত তার পেছনে যায়, কিন্তু তখন সে বুঝতে পারেনি সুনের ভেতরে জমে থাকা কষ্টটা অবশেষে প্রকাশ করা হবে। জনের জীবনের সেই গোপন সত্য যা জানার পর আপনার চোখে পানি চলে আসবে। কেন সে 3 বছর ধরে পরিবারের কাছে ফিরতে পারেনি, আসলে সে কোথায় ছিল, সে এতদিন কোথায় ছিল, তা জানার জন্য ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।